সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। মাঝে অনেকদিন রমজানের বন্ধ ছিল এবং রমজানের ছুটির পরে আমরা আবার আজকে নতুন করে অনলাইন ক্লাস শুরু করতেছি। ঈদের পরে সবাইকে ঈদ মোবারক। তো আমরা গত ক্লাসে আলোচনা করতেছিলাম দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পার্ট সুলতান কুতুবউদ্দিন আইবেক এবং কুতুবউদ্দিন আইবেক পর্যন্ত পড়েই আমরা ওই দিন শেষ করেছিলাম। আমরা আজকে পড়াবো সুলতান ইলতুৎমিশ, যাকে বলা হয় আসলে আমরা তো পড়াচ্ছিলাম দিল্লি সালতানাত যুগ। দিল্লি সালতানাত যুগের আমরা প্রথমে পড়াচ্ছিলাম দাস বংশ, এবং এই দাস বংশের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বা যিনি প্রকৃত প্রতিষ্ঠাতা সেই হিসাবে কিন্তু আমরা ইলতুৎমিশের নামটি সবসময় সবাই স্মরণ করি। তো আজকে আমরা সুলতান ইলতুৎমিশ সম্পর্কে জানবো এবং তার কার্যাবলী এবং তার অবদানগুলো সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আমরা একটু সুলতান ইলতুৎমিশ সম্পর্কে তার পরিচয়টা জানবো। সুলতান ইলতুৎমিশ তিনিও ছিলেন তুর্কিস্তানের অধিবাসী। তিনি তুর্কিস্তানের একটি অভিজাত বংশে জন্মগ্রহণ করেন এবং তার পিতার নাম ছিল ইয়ালম খান। তো তিনিও কিন্তু দাস বংশের অন্যান্য সুলতানদের মতো শুরু থেকে দাস হিসেবেই পরিচিত ছিলেন। যা বলা হয়ে থাকে যে তিনি ভাগ্য বিড়ম্বনার শিকার হয়, তিনি একদম কম বয়সী একজন দাস ব্যবসায়ীর কাছে বিক্রি হয়ে যান। এর পরবর্তীকালে জামালউদ্দিন নামক অন্য একজন দাস ব্যবসায়ী তাকে দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেকের নিকট নিয়ে আসেন, এবং বলা হয়ে থাকে যে সুলতান ইলতুৎমিশ ছিলেন অত্যন্ত সুদর্শন এবং যুদ্ধবিদ্যা সহ তিনি কিন্তু বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তার এই প্রতিভা গুণে তার যে বিচক্ষণতা, কর্মদক্ষতা, যুদ্ধবিদ্যা, প্রজ্ঞা, তারপরে প্রভুকে মেনে চলা, এর উপর বিবেচনা করে বা এ সকল বিষয়ে বিবেচনা করে কুতুবউদ্দিন আইবেক সুলতান ইলতুৎমিশের নিকট তার মেয়ের বিবাহ দেন, অর্থাৎ সুলতান ইলতুৎমিশ কুতুবউদ্দিন আইবেকে জামাতা হিসেবে পরিচিত হন। তো জামাতা হওয়ার পরবর্তীতে তিনি সুলতান কুতুবউদ্দিন আইবেকের দরবারে থাকতেন। ইতিমধ্যে আমরা জানি যে কুতুবউদ্দিন আইবেকের পূর্বে যে শাসক ছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ গুরি। মোহাম্মদ গুরি যখন পাঞ্জাবে খোক্কার বিদ্রোহ দমনে অভিযান পরিচালনা করেন, ওই অভিযানে কিন্তু সুলতান ইলতুৎমিশ যোগ দেন এবং তিনি অসামান্য অবদান রাখেন। এই অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ মোহাম্মদ গুরি কুতুবউদ্দিন আইবেককে নির্দেশ দেন তিনি যেন ইলতুৎমিশকে দাস থেকে মুক্তি দেন, এবং কুতুবউদ্দিন আইবেক মোহাম্মদ গুরির কথা মতো ইলতুৎমিশকে দাস থেকে মুক্তি দেন এবং তাকে উপাধি দেন যে আমিরুল উমরা নামে তাকে একটি পদবি দেন। এর পরবর্তীতে তিনি তাকে বাদাউনি শাসনকর্তা পদেও নিয়োজিত করেন। এই হচ্ছে মোটামুটি প্রাথমিক জীবনের পরিচয়। এবার আমরা জানবো যে সিংহাসনে তিনি কিভাবে আরোহণ করেন। সিংহাসনে আরোহণ 1211 খ্রিস্টাব্দে কিন্তু হঠাৎ করে কুতুবউদ্দিন আইবেক মৃত্যুবরণ করেন। তো কুতুবউদ্দিন আইবেক মৃত্যুবরণ করলে তার পুত্র ছিল আরাম শাহ। 1211 খ্রিস্টাব্দেই দিল্লি সালতানাতের সিংহাসনে অধিষ্ঠিত হন। কিন্তু আরাম শাহ ছিলেন অযোগ্য এবং অকর্মণ্য শাসক, যার ফলে আমির ওমরা বা সভাসদরা সুলতান ইলতুৎমিশকে আরাম শাহের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার আমন্ত্রণ জানান। সুলতান ইলতুৎমিশ অচিরে অর্থাৎ 1211 সাল পরবর্তী 1212 সালের দিকেই মোটামুটি আরাম শাহকে বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। আরাম শাহকে পরাজিত করে তিনি দিল্লির সিংহাসনে আরোহণ করেন, অর্থাৎ 1211 খ্রিস্টাব্দেই ইলতুৎমিশ দিল্লি সিংহাসনে আরোহণ করেন। ইলতুৎমিশ সিংহাসনে আরোহণ করার সাথে সাথেই কিন্তু তিনি একটি সহজে সাম্রাজ্য পরিচালনা করতে পারেননি। সুলতান ইলতুৎমিশ দিল্লি সিংহাসনে আরোহণ করার পরে তিনি প্রভূত বাধার সম্মুখীন হন। আমরা এখন জানবো যে ইলতুৎমিশের সময়ে যে সমস্যাগুলি ছিল, এই সমস্যাগুলি সম্পর্কে আমরা একটু আলোচনা করব। ইলতুৎমিশের সমস্যা বলি। সুলতান ইলতুৎমিশের সময়ে যখন উচ এবং মুলতানে শাসনকর্তা ছিলেন কিন্তু নাসিরউদ্দিন কুবাচা তখন ইলতুৎমিশকে না মেনে তিনি কিন্তু স্বাধীনতা ঘোষণা করেন এবং তিনি ভাতিন্ডা বা কুহরাম, সারাসতি, লাহোর এসব অঞ্চল দখল করে তিনি মোটামুটি একটা স্থায়ী সাম্রাজ্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। অন্যদিকে গজনি শাসনকর্তা ছিলেন তাজউদ্দিন ইয়ালদুস। তিনিও কিন্তু ইলতুৎমিশকে মেনে নিতে পারেননি। তিনি ইলতুৎমিশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন
অন্যদিকে দিল্লির অধীনতা অস্বীকার করে আলীবর্দন খলজি, যিনি ছিলেন বাংলা, বা যখন বাংলাকে বলা হতো লখনৌ, তো তিনি লখনৌতেই শাসনকর্তা ছিলেন, তিনিও কিন্তু স্বাধীনতা ঘোষণা করেন ওখানে। অন্যদিকে যে আজমির, রণথম্বর, গোয়ালিয়র প্রভৃতি ছিল কিন্তু হিন্দু রাজপুত রাজন্যবর্গের অধীনে, তারাও কিন্তু ইলতুৎমিশকে অস্বীকার করে, ইলতুৎমিশকে না মেনে তারাও স্বাধীনতা ঘোষণা করেন। আবার ওই সময় কিন্তু অভিজাত বর্গরা দুইটি ভাগে বিভক্ত হয়, একটা ছিল মুইজি আর একটা ছিল কুতুবি, তারাও ইলতুৎমিশের বিরোধিতা করেন। এবং মঙ্গল আক্রমণের একটা সমস্যা ছিল ওই সময় বেশি, কারণ আমরা জানি যে মঙ্গলরা কিন্তু প্রতি বছর এবার বারবারই ভারতবর্ষ আক্রমণ করতেন, তো মঙ্গলদের আক্রমণও কিন্তু ইলতুৎমিশের সাম্রাজ্য সুদৃঢ়ীকরণে একটি বড় বাধা ছিল। এই সকল বাধার মোকাবিলা করার জন্য ইলতুৎমিশ যাতে পদক্ষেপ গ্রহণ করেন, আমরা সে পদক্ষেপগুলো এখন দেখব। সমস্যা মোকাবিলায় ইলতুৎমিশের পদক্ষেপ সমূহ। সুলতান ইলতুৎমিশ সিংহাসন আরোহণ করার পরেই যে সমস্যার সম্মুখীন আমরা আলোচনা করলাম, এই সমস্যার সমাধানে তিনি যে পদক্ষেপ গ্রহণ করেন সেগুলো আমরা দেখব। প্রথমে তিনি তাজউদ্দিন ইয়ালদুজ বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। তাজউদ্দিন ইয়ালদুজের পতন। তাজউদ্দিন ইয়ালদুজ ছিলেন ভারতের মুসলিম সাম্রাজ্যের ওপর সার্বভৌমত্বের দাবিদার। 1214 খ্রিস্টাব্দে আমরা দেখব যে 1214 খ্রিস্টাব্দে তাজউদ্দিন ইয়ালদুজ পারস্যের যে আমরা শাহর কথা জানি, পারস্য শাহর কাছ থেকে বিতাড়িত হয়। তিনি কিন্তু কুবাসার কাছ থেকে পাঞ্জাব কেড়ে নেন এবং থানেশ্বর পর্যন্ত, তিনি পাঞ্জাব থেকে থানেশ্বর পর্যন্ত পুরো এলাকা দখল করে তার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন। এখন এই পাঞ্জাব ছিল মূলত দিল্লি সালতানাতের উত্তর সীমান্তের একটি অঞ্চল। তো দিল্লি সালতানাতের উত্তর সীমান্তে এরকম একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করা তাজউদ্দিন ইয়ালদুজের নিকট, এটা কিন্তু মোটামুটি সুলতান ইলতুৎমিশকে শঙ্কিত করে তোলে। ফলে সুলতান ইলতুৎমিশ 1215 খ্রিস্টাব্দের দিকেই তিনি তাজউদ্দিন ইয়ালদুজকে আক্রমণ করেন এবং তাজউদ্দিন ইয়ালদুজ প্রথম দিকে প্রতিরোধ করতে সক্ষম হলো, পরবর্তীতে কিন্তু তিনি পরাজিত হন এবং পরাজিত হওয়ার ফলে কিন্তু সুলতান ইলতুৎমিশ এই অঞ্চলটা পুরোপুরি দখল করে নেন। এরপর দেখব লাহোর অধিকার। লাহোর অধিকার ইলতুৎমিশের যিনি অন্যতম প্রতিদ্বন্দ্বী তিনি ছিলেন নাসিরউদ্দিন কুবাচা। ইতিপূর্বে ইলতুৎমিশের সাথে একটি চুক্তি সম্পাদন করলেও কুবাচা কিন্তু চুক্তির শর্ত ভঙ্গ করেন এবং ভঙ্গ করার ফলে ইলতুৎমিশ 1217 খ্রিস্টাব্দে নাসিরউদ্দিন কুবাচাকে আক্রমণ করেন। নাসিরউদ্দিন কুবাচা কিন্তু সিন্ধুতে পালিয়ে যান, ফলে লাহোরও পুরোপুরি সুলতান ইলতুৎমিশের পদনত হয়। এরপর দেখব আমরা মঙ্গল আক্রমণের আশঙ্কা প্রতিরোধ। মঙ্গল আক্রমণ প্রতিরোধ বলা হয়ে থাকে যে দিল্লিতে সালতানাত প্রতিষ্ঠার অন্যতম একটি বাধা ছিল মঙ্গলরা এবং প্রায় প্রত্যেক শাসনকর্তাই চাইতেন যেন মঙ্গলদের কাছ থেকে বা মঙ্গলদের আক্রমণ থেকে তিনি যেন ভারতবর্ষকে রক্ষা করতে পারেন। এর প্রতিযোগিতা আমরা দেখি যে তখন মঙ্গল নেতা ছিলেন দুর্ধর্ষ চেঙ্গিস খান। তো চেঙ্গিস খান পারস্যের খাওয়ারিজম অধিপতি জালালউদ্দিনকে 1221 খ্রিস্টাব্দে ভারতের তিনি তাকে আক্রমণ করেন। আক্রমণ করলে জালালউদ্দিন কিন্তু পালিয়ে আসেন পাঞ্জাবের দিকে। তিনি পাঞ্জাবে এসে সুলতান ইলতুৎমিশের নিকট সাহায্যের আবেদন জানান, কিন্তু মঙ্গলদের দূরদর্শিতা, মঙ্গলদের সাহসিকতা, যুদ্ধবিদ্যা সহ প্রভূত বিবেক বিবেচনা করে সুলতান ইলতুৎমিশ কিন্তু জালালউদ্দিনের এই আবেদনে সাড়া দেননি। তিনি বিবেচনা করেন যে যদি তিনি জালালউদ্দিনকে এখানে আশ্রয় দেন তাহলে কিন্তু দুর্ধর্ষ মঙ্গলরা অচিরেই দিল্লিতে আক্রমণ পরিচালনা করবে, ফলে মঙ্গলদের আক্রমণ প্রতিহত করা অনেক ক্ষেত্রে কিন্তু অসম্ভব ছিল সুলতান ইলতুৎমিশের জন্য। তাই কিন্তু তিনি জালালউদ্দিনকে
আশ্রয় দেয়নি। ফলে জালালউদ্দিন কয়েকটি অঞ্চলে লুটতরাজ করে, পরবর্তীতে তিনি কিন্তু পুনরায় পারস্যের দিকে যাত্রা করেন। ফলে মঙ্গলদের যে মূল শত্রু সেটা ছিল কিন্তু জালালউদ্দিন। ফলে মঙ্গলরাও ভারতের সীমান্তের কয়েকটি এলাকায় কিছু লুটতরাজ করে, তারাও কিন্তু আবার পারস্যের সাহের পিছনে পারস্যের দিকে যান। ফলে এটা দেখা যায় যে মঙ্গলদের যে মঙ্গল আক্রমণ থেকে কিন্তু তিনি এভাবেই সুলতান ইলতুৎমিশ ভারতবর্ষকে রক্ষা করেন। এবার দেখো যে বাংলার কর্তৃত্ব প্রতিষ্ঠা। বাংলা বা লাখনৌতিতে কর্তৃত্ব প্রতিষ্ঠা। তখন বাংলা শাসনকর্তা ছিলেন আলীবর্দী খলজি। আলীবর্দী খলজি কুতুবউদ্দিন আইবেকের মৃত্যুর পরপরই যখন সুলতান ইলতুৎমিশ সিংহাসন আরোহণ করেন, তখনই তিনি দিল্লির সালতানাতের কর্তৃত্ব অস্বীকার করে নিজে তিনি বাংলা শাসন প্রতিষ্ঠা করেন। এবং তিনি মোটামুটি 1211 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসনকার্য পরিচালনা করেন। 1211 খ্রিস্টাব্দে আলীবর্দী খলজি মৃত্যুবরণ করেন। আলীবর্দী খলজি মৃত্যুবরণ করলে তার পুত্র হুসামউদ্দিন ইওয়াজ খলজি, যিনি গিয়াসউদ্দিন নাম ধারণ করে বাংলা সিংহাসন আরোহণ করেন এবং তিনি নিজ নামে মুদ্রা এবং জুমার নামাজ ও খুতবা পাঠ চালু করেন। এর ফলে সুলতান গিয়াসউদ্দিন খলজি স্বাধীনভাবে বাংলা শাসনকার্য পরিচালনা করলো। 1225 খ্রিস্টাব্দের দিকে ইলতুৎমিশ লখনৌতি বা বাংলায় আক্রমণ পরিচালনা করেন। আক্রমণ পরিচালনা করলে গিয়াসউদ্দিন খলজি প্রথম দিকে ইলতুৎমিশের সাথে একটি চুক্তি সম্পাদন করেন এবং চুক্তি অনুসারে তিনি কয়েকটি অঞ্চল ইলতুৎমিশের নিকট ছেড়ে দেন। কিন্তু ইলতুৎমিশ পরবর্তীতে আবার পুনরায় দিল্লিতে ফিরে আসলে আবারও কিন্তু গিয়াসউদ্দিন খলজি চুক্তির শর্ত ভঙ্গ করেন এবং চুক্তির শর্ত ভঙ্গ করলে 1227 খ্রিস্টাব্দের দিকে ইলতুৎমিশ তার পুত্র নাসিরউদ্দিনকে পুনরায় লাখনৌতি বা বাংলায় অভিযান পরিচালনা করতে পাঠান এবং 1227 খ্রিস্টাব্দে তিনি বাংলা অভিযান পরিচালনা করেন এবং এই সময় গিয়াসউদ্দিন খলজি পরাজিত হন। গিয়াসউদ্দিন খলজি পরাজিত হলে পুনরায় এখানে শাসনকর্তা নিযুক্ত করা হয় নাসিরউদ্দিনকে। নাসিরউদ্দিনে আকস্মিক মৃত্যুবরণ করলে পুনরায় কিন্তু বাংলায় আবার বিদ্রোহ দেখা দেয় এবং ওই সময় বিদ্রোহ নেতৃত্ব দেন ইখতিয়ারউদ্দিন বলাকর। ফলে সুলতান ইলতুৎমিশ নিজে 1227 খ্রিস্টাব্দের পরে 1230 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ নিজে নাসিরউদ্দিন বলাকরের বাংলা আক্রমণ করে নাসিরউদ্দিন বলাকরকে পরাজিত করে পুরো বাংলা বা লাখনৌতি দিল্লি সালতানাতের অন্তর্ভুক্ত করেন। এরপরে হচ্ছে দিল্লি সালতানাতের কর্তৃত্ব সম্প্রসারণ। এরকম চারিদিকের আক্রমণ, চারিদিকে বিদ্রোহ দমন করার পর ইলতুৎমিশ কিন্তু সাম্রাজ্য বিস্তারের দিকে মনোনিবেশ করেন। এই সাম্রাজ্য বিস্তারের দিকে তিনি 1226 খ্রিস্টাব্দে রণথম্বর জয় করেন, 1227 খ্রিস্টাব্দে মান্দাওয়ার অধিকার করেন, চৌহান রাজ্যে জালোরও বিজিত হয়, 1232 খ্রিস্টাব্দে গোয়ালিয়র পুনরুদ্ধারিত হয়। তারপরে ভিলসা এবং মালবের রাজধানী উজ্জয়িনী ইলতুৎমিশের পদানত হয়। বাদাউন, বেনারস, কনৌজ, দোয়াব এবং অযোধ্যা পর্যন্ত দিল্লি সালতানাতের অধিকার সম্প্রসারিত হয়। এবং এ সময় কিন্তু একটা অন্যতম দায়িত্ব বা অন্যতম একটি কাজ ছিল ইলতুৎমিশের জন্য, তাকে আব্বাসীয় সুলতানের বা আব্বাসীয় সালতানাতের কাছ থেকে স্বীকৃতি নেওয়া। এবার এ ব্যাপারেও কিন্তু ইলতুৎমিশ খুবই সচল ছিলেন যে ইলতুৎমিশ 1229 খ্রিস্টাব্দে 29 ফেব্রুয়ারি বাগদাদ শাসনকর্তা ছিলেন তখন মুনতাসির বিল্লাহর কাছ থেকে তিনি স্বীকৃতি নেন এবং সুলতানি আজম উপাধি গ্রহণ করেন। এই স্বীকৃতি প্রতিদ্বন্দ্বীদের মাঝে সুলতান ইলতুৎমিশকে কিন্তু একদম উজ্জ্বল বা একদম শক্তিশালী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেন। এই ছিল মোটামুটি সুলতান ইলতুৎমিশের সময় গৃহীত বা বিদ্রোহ এবং এই বিদ্রোহ দমন করে সুলতান ইলতুৎমিশের রাজ্য প্রতিষ্ঠা করে। এবং আমরা আবার দেখব ইলতুৎমিশের কৃতিত্ব এবং চরিত্রগুলো কি ছিল। সুলতান ইলতুৎমিশ 1211 থেকে 1236 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় কিন্তু 25 বছর অত্যন্ত দৃঢ়তার সাথে দিল্লি সালতানাত পরিচালনা করেন। 1236 খ্রিস্টাব্দে ইলতুৎমিশ মৃত্যুবরণ করেন। তিনি কিন্তু অনুপম চরিত্রের অধিকারী ব্যক্তি ছিলেন। তেজস্বিতা এবং দুর্দমনীয় সাহসিকতা তার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য ছিল এবং এগুলো থাকে তিনি কিন্তু উদারতা ও ন্যায়দর্শিতা ছিল। ধর্মনিষ্ঠ হলো কিন্তু তিনি পর্দন বিদ্বেষী ছিলেন না। মিনহাজুল সিরাজের মতে ইলতুৎমিশ মতামত এত পূর্ণবান, সদ্গুণ সম্পন্ন, দয়ালু, বিদ্বান ও দরবেশদের প্রতি শ্রদ্ধাশীল
নৃপতি কিন্তু দিল্লি সালতানাতে কখনোই দেখা যায়নি। যেমন ইলতুৎমিশের সময় যেমন শ্রেষ্ঠ দার্শনিক বা শ্রেষ্ঠ দরবেশদের মধ্যে ছিলেন জালালউদ্দিন তাবরিজি, তারপরে খাজা কুতুবউদ্দিন কাকি বা বাহাউদ্দিন জাকারিয়া, এদের সাথে কিন্তু ইলতুৎমিশের খুব সুসম্পর্ক, নিবিড় সম্পর্ক ছিল বলা হয়ে থাকে। আবার দানশীলতা, বদন্যতা তিনি কিন্তু কুতুবউদ্দিন আইবেককে অতিক্রম করে যান। সুলতান ইলতুৎমিশ কিন্তু তিনি নিজেকে আল্লাহর বান্দাদের সাহায্যকারী হিসেবে পরিচিত করেন এবং সময় সময় শিলালিপিতে তাকে আল্লাহর রাজ্যের রক্ষক, আমরা বুঝতেছি যে আল্লাহর রাজ্যের রক্ষক হিসেবে কিন্তু উল্লেখ করা হয়। এই ছিল তার চরিত্র। এবার দেখব তার কৃতিত্ব। সুলতান ইলতুৎমিশের কৃতিত্ব, মূল কৃতিত্ব হচ্ছে দিল্লি সালতানাত ও মামলুক বংশের প্রতিষ্ঠাতা। দিল্লি সালতানাত ও মামলুক বংশের প্রতিষ্ঠাতা। যদিও কুতুবউদ্দিন আইবেক দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা করেন বা তিনি দিল্লি সালতানাতকে সুদৃঢ় করেন, সুদৃঢ় করলেও কিন্তু যে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় থাকে সুলতান ইলতুৎমিশ। কারণ কুতুবউদ্দিন আইবেক মৃত্যুবরণ করলে সাম্রাজ্যে চরম বিশৃঙ্খলা দেখা যায়। এখানে রাজন্যবর্গ, তার অভিজাত বর্গ বিভিন্ন সমস্যায় কিন্তু তার রাজ্য পতিত হয়। এই সময়ে সুলতান ইলতুৎমিশ অত্যন্ত দৃঢ়তার সাথে সমগ্র বিদ্রোহ দমন করে। তারপর আমির ওলামা, তারপরে মালিক যারা ছিলেন, অভিজাত বর্গ, এদেরকে সবাইকে দমন করে তিনি কিন্তু একটি শক্তিশালী দাস বংশ প্রতিষ্ঠা করেন। তাই কিন্তু সুলতান ইলতুৎমিশকে বলা হয়ে থাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। তারপরে বিজিত রাজ্যগুলো, সুলতান ইলতুৎমিশ ছিলেন বাস্তব সুলতান ইলতুৎমিশ প্রচন্ড শারীরিক শক্তির অধিকারী, দুর্দমনীয়, সাহসী, তেজস্বী রণনিপুণ যোদ্ধা হিসেবে ইলতুৎমিশ কিন্তু সমগ্র বিশ্বে পরিচিত ছিলেন। নবজাত তুর্কি সালতানাতের অভ্যন্তরীণ সংকট সমাধান ও সংহতি বিধানের পর তিনি নতুন অঞ্চল জয়ের মাধ্যমে সাম্রাজ্যের সীমা সম্প্রসারণ করেন। তিনি যে অঞ্চল দখল করেন সেসব অঞ্চলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রণথম্বর জয় করেন তিনি গোয়ালিয়র জয় করেন, উজ্জয়িনী দখল করেন, ভিলসা দখল করেন, মানদহ প্রভৃতি অঞ্চল জয় করে তিনি কিন্তু একজন শ্রেষ্ঠ বিজেতা হিসেবে ইতিহাসে পরিচিত হয়ে আছেন। তো এই সকল বিজিত রাজ্য জয়ের ফলে কিন্তু দিল্লি সালতানাত চারদিকে ছড়িয়ে পড়ে এবং দিল্লি সালতানাতের সীমা বৃদ্ধি পায়। এরপরে কূটনীতিক, আমরা তার কূটনীতিক জ্ঞানগুলো দেখব। যে কূটনীতিক ক্ষেত্রে তিনি কেমন ছিলেন, যে সুলতান ইলতুৎমিশ কিন্তু শুধু যে শক্তিশালী ছিলেন, শারীরিক শক্তিশালী এমনটা নয়, তিনি কিন্তু কূটনীতিক দিক থেকেও অত্যন্ত বিচক্ষণ ছিলেন। কারণ আমরা দেখতে পাই তিনি যদি খাওয়ারিজের মধ্যে জালালউদ্দিনকে তখন আশ্রয় দিতেন তাহলে কিন্তু মঙ্গলরা অবশ্যই দিল্লি সালতানাত আক্রমণ করত এবং দিল্লি সালতানাত আক্রমণ করলে দুর্দর্শ মঙ্গলদের হাত থেকে দিল্লি সালতানাতকে রক্ষা করা কিন্তু ইলতুৎমিশের নিকট অত্যন্ত কঠিন এবং এটা অসম্ভবে ছিল। সেই হিসেবে বিবেচনা তিনি জালালউদ্দিনকে আশ্রয় না দিয়ে যে বিচক্ষণতার পরিচয় দিয়েছে তা কিন্তু কূটনীতিক ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। যে আসলে শত্রুকে বা ভবিষ্যৎ বিবেচনা করে আমাদের যে কোনো শাসককে কাজ করা উচিত, এটা কিন্তু সুলতান ইলতুৎমিশ তার কূটনৈতিক বিচক্ষণতার মাধ্যমে সেটা দেখিয়েছেন। এবার দেখি যে খ্যাতিমান শাসক হিসেবে তার যে অবদান ছিল। ইলতুৎমিশ ভারতবর্ষ তুর্কি শাসন ব্যবস্থার প্রবর্তক বলা হয়। অত্যন্ত হিসেবি কুশলী সংগঠক রূপে তিনি সালতানাতের শাসন ব্যবস্থা কাঠামো প্রতিষ্ঠা করেন। মুহাম্মদ জুনাইদি এবং ফখরুল মুলকের পরামর্শ সহযোগে তিনি দিল্লিতে সামরিক ও বেসামরিক বিভিন্ন দপ্তর স্থাপন করেন। তিনি কিন্তু রাজস্ব ব্যবস্থা, অর্থ ব্যবস্থা পুনর্গঠন করেন। সমগ্র সাম্রাজ্যগুলোকে তিনি কতগুলো প্রদেশ অন্য নাম ইকতায় বিভক্ত করেন। আইন শৃঙ্খলা রক্ষা, রাজস্ব আদায়ের দায়িত্ব দিয়ে প্রতিটি ইকতাদা নিয়োগ করা হতো। ন্যায়বিচার প্রতিষ্ঠায় কিন্তু ইলতুৎমিশ অবদান ছিল অসামান্য। ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য তিনি একটি অভিনয় ব্যবস্থা প্রচলন করেন। তিনি তার রাজপ্রাসাদের বাহিরে একটি শিকল বাঁধা ঘণ্টা ঝুলিয়ে রাখতেন এবং কেউ যদি নিপীড়িত হতো বা কোনো সমস্যার সম্মুখীন হতো তিনি কিন্তু ওই ঘণ্টা বাজিয়ে সুলতানকে তার সমস্যার কথা জানাতে পারতেন এবং তিনি ঘণ্টা বাজালেই সুলতান বুঝতে পারতেন যে কেউ সাহায্যের জন্য বা কি বিপদে পড়ে তার কাছে এসেছেন। এবং উপমহাদেশের ইতিহাসে তিনি কিন্তু প্রথম রৌপ্য মুদ্রার প্রচলন করেন।
তারপর এই মুদ্রায় তিনি বাগদাদের আব্বাসীয় খলিফার পাশাপাশি নিজের নামও উৎকীর্ণ করেন। একজন সদাশয় প্রজারঞ্জক শাসক হিসেবে ইলতুৎমিশ জগৎ ব্যবস্থা উন্নয়ন সাধারণ নানাবিধ কল্যাণমূলক ব্যবস্থা গ্রহণ করেন। বস্তুত বিচ্ছিন্ন এবং বিশৃঙ্খল সাম্রাজ্য ইলতুৎমিশ সুষ্ঠু সদস্য ব্যবস্থা প্রবর্তন করেন। তার প্রতিষ্ঠিত নিরঙ্কুশ রাজতন্ত্র খলজি সাম্রাজ্যবাদের হাতিয়ারে রূপান্তরিত হয়। এবার দেখি যে শিক্ষা ও শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষক। সুলতান ইলতুৎমিশ কিন্তু শুধু রাজ্য জয় বা তার শক্তিমত্তা বা তার চরিত্র দিয়ে কিন্তু তিনি মানুষের মন জয় করেন। তিনি কিন্তু শিক্ষা ও শিল্প সংস্কৃতির একজন পৃষ্ঠপোষক হিসেবে বিভিন্ন অবদান রাখেন। তিনি দিল্লিতে কেবল তুর্কি সাম্রাজ্য রাজনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র নয়, বরং সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র রূপান্তরিত করেন। ঐতিহাসিক মিনহাজুস সিরাজ ও আউফি, কবি রুহানি, মালিক তাজউদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ সুলতানের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। তার পৃষ্ঠপোষকতা কিন্তু ইন্দো মুসলিম স্থাপত্য শিল্পকলা বিকাশ নতুন যুগ সূচিত হয়। তিনি ভারতবর্ষের একটি ঐতিহাসিক একটা মসজিদের যারা নাম জানি কুতুব মিনার কিন্তু কুতুবউদ্দিন আইবেক শুরু করলে তিনি শেষ করতে পারেননি। কুতুব মিনারের নির্মাণ কাজ সমাপ্ত করে সেটাকে উদ্বোধন করেন ইলতুৎমিশ, এবং তিনি আড়াই জোবরা মসজিদ এবং অন্যান্য মসজিদেরও কিন্তু সংস্কার সাধন করেন। প্রকৃতপক্ষে বলা যায় দিল্লি সালতানাতের এক চরম ক্রান্তিকালে দায়িত্ব গ্রহণ করে সুলতান ইলতুৎমিশ এর সংহতি, স্থায়িত্ব ও নিরাপত্তা বিধান, রাজ্য বিস্তার ও সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রবর্তন করে ইতিহাস বিশেষ খ্যাতি অর্জন করেন, এবং এজন্যই কিন্তু ঐতিহাসিকরা তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবেই পরিচিত করেছেন। তো এই হচ্ছে যে আজকে আমরা মোটামুটি দিল্লি সালতানাতের সুলতান ইলতুৎমিশ সম্পর্কে আলোচনা করলাম, এবং পরবর্তী ক্লাসে আমরা এর পরের বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।